হ্যালো এসএসসি ২৬ ব্যাচ তোমাদের একদিন পরেই হচ্ছে বাংলা দ্বিতীয় পরীক্ষা। তো আজকে আমরা এমনভাবে ক্লাসটা সাজিয়েছি যেন রাইটিং পার্ট থেকে শুরু করে এমসিকিউ প্রত্যেকটাতে A+ নিশ্চিত হয়। মোট কথা এই ক্লাস পুরোটা করলে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলা দ্বিতীয় পত্র এসএসসি ২৬ এক ক্লাসে A+ নিশ্চিত করা যাবে ইনশাল্লাহ। তবে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, যে এমসিকিউগুলো করব সেই এমসিকিউগুলো মনোযোগ সহকারে করতে হবে। তো এমসিকিউ করার আগে আমরা একটু রাইটিং পার্টটা দিয়ে দিই, যে রাইটিং পার্টে আসলে কী কী আসতে পারে। অনুচ্ছেদের মধ্যে রয়েছে, দেখো এগুলো বললাম আমার লেখা না, এটা আমার একটা স্টুডেন্ট লিখে দিয়েছে, কারণ আমার টাইম ছিল না। যাই হোক, এখানে বাংলা দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে, অনুচ্ছেদের মধ্যে তোমরা এই আশা করা যায় এই 1 2 3 4 5টা পড়লে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। সকল বোর্ডে কমন পড়ে যাবে আমরা যদি এই 5টা অনুচ্ছেদ পড়ে যাই, ঠিক আছে। তো অনুচ্ছেদগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ববিদ্যালয়, বই পড়ার আনন্দ, বৈশাখী মেলা এবং স্বাধীনতা দিবস। এবং দেখো স্বাধীনতা দিবসের নিচে 3টে স্টার দেওয়া। কেন 3টে স্টার দেওয়া? কারণ এটা ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ডে আসবে স্বাধীনতা দিবস। কেন আসবে? সব দিক বিশ্লেষণ করেই দেখা হয়েছে। এখন এই 5টার মধ্যে তুমি একটা কমন পেয়ে যাবে, 2টা পাবা, আবার ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ 2টাও পেয়ে যেতে পারো। তো দেখা যাক কোন দুইটা কমন পাও না একটা কমন পাও, এটা পরীক্ষার পরে আমাকে কমেন্ট করবা। এরপর ভাব সম্প্রসারণ আমরা রেখেছি 4টা, মানে কত কমায় দিয়েছে ভাবছো। আপনি আচারে ধর্ম শিখাও একটা আছে, যেটা দুর্জন বিধান হইল পরিত্যাজ্য, বই কিনলে কেউ দেওয়ালিয়া হয় না, গ্রন্থগত বিদ্যা আর পরস্তে ধন। তো এই 4টা পড়লে ইনশাল্লাহ একটা কমন পড়ে যাবে ভাব সম্প্রসারণ। এখানে 2টা কমন পড়বে না, কারণ আরেকটা অন্য টাইপ থেকে আসবে। এই এক টাইপ থেকে একটা আসবে, একটা অন্য টাইপ থেকে আসবে। তো এই 4টা ভালো করে মুখস্থ করে যাবা যদি 10-এ 10 পেতে চাও পুরো বইটা। এগুলো নিয়ে লেখার নিয়মই হচ্ছে, আর সারাংশ সারমর্ম কোনো সাজেশন নাই, কারণ হয় সারমর্ম পড়বা বা সারাংশ পড়বা, যেটা তোমার বেস্ট মনে হয়। হয় সারাংশ, না হলে কি সারমর্ম। তোমার যেটা আমি সাজেস্ট করি সারাংশ পড়ো, বাট তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি পড়বা। ওকে, এরপর হচ্ছে রচনা আমরা 4টা রেখেছি, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মাদকাসক্তি এর প্রতিকার, সময়ের মূল্য বা সময়ানুবর্তিতা। এই 4টা পড়লে ইনশাল্লাহ কমন একটা। ভালো করে ভাব সম্প্রসারণ রচনা পড়ে যাবা, কারণ রচনা অনেক টাইম পাও লেখার। সো আশা করি রচনা খুব ভালো করে পড়ে যাবা। এবার আমরা রাইটিং পার্ট গেল, আর রইল পত্র দরখাস্ত। সেখান থেকেও তোমরা পত্র দরখাস্ত যে কোনো একটা পড়বা, হয় পত্র পড়বা না পত্র দরখাস্ত 2টাই পড়বা, কারণ যে কোনো একটা আসতে পারে। এগুলোর কোনো সাজেশন নাই, এগুলো যে কোনোটা আসতে পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি রাইটিং পার্টের সাজেশন। দেখে এখানে 10 মার্ক চলে আসছে, এখানে 10 মার্ক চলে আসছে, এখানে 20 মার্ক, 40 মার্কের সাজেশন অলরেডি দিয়ে দিছি। এগুলো পড়লে অলরেডি 40 মার্ক তোমরা পেয়ে যাবে। আর রইল 30 মার্কের এমসিকিউ। তো 40 আর 70, আর কি একটা রয়েছে রচনা, নাকি আরেকটা আছে প্রতিবেদন বা মানপত্র। যাই হোক, যাই থাকুক, তোমরা এগুলো পড়লে এনাফ। আর বাকিগুলো কোনো সাজেশন নেই, এগুলো ফুল যেগুলো সাজেশন অনুযায়ী পড়ে যাবে, যেগুলো এনসিটিভি থেকে দিয়েছে, যেমন পত্র দরখাস্ত। আচ্ছা যাই হোক, এবার আমরা এমসিকিউ চর্চা করবো ইনশাল্লাহ। এমসিকিউগুলোর মধ্যে সবগুলো কমন পড়বে, সবগুলো কমন পড়বে বলতে বেশিরভাগই কমন পড়বে, আমি আশাবাদী। তো চলো এমসিকিউতে চলে এসেছি। কোন অধ্যায় থেকে আসছে এটা বলা যাবে না, কারণ পরীক্ষা হলে কী হবে, সব মিক্স, কোনটা কোন পার্ট থেকে আসছে কেউ বলা যাবে না। এবং এই এমসিকিউগুলো পড়লে ইনশাল্লাহ সব কমন। তো প্রথমে আছে বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? দেখো ভাবো, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এই যে 7টা, এখন বলতে পারো 7 কেন? দেখো তোমাদের একটু মনে করাই দিই, তাহলে এই কথাগুলো মনে রাখলে এমসিকিউতে মনে থাকবে। স্বরীয়, স্বরিয়া, ভালো করে লিখি, ঠিক আছে, আমি একটু লিখে দিই। দেখো এই যে স্বরীয়, স্বরিয়া, তারপরে হচ্ছে এ, ঠিক আছে, তারপরে হচ্ছে এ, ও, রস্যাও। কয়টা হলো? 1 2 3 4 5 6, 6টা হলো। আর এটা হচ্ছে রস্যই। মনে রাখবা, বাংলা মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কী কী? স্বরীয়, স্বরিয়া, এ, রস্যই, রস্যাও, তারপরে হচ্ছে এ, তারপরে কি? ও। মনে রাখবা এই 7টা স্বরধ্বনি, কারণ এগুলার মতোই অনেকগুলা রয়েছে। তারপরে কোন স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? এটা মনে রাখবা, শুধুমাত্র স্বরধ্বনি। কি বলছে? কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? কি হবে উত্তর? স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের তোমার কোথাও বাধা পাবে না, যেমন স্বরীয়, স্বরিয়া, রস্যই, দীর্ঘই, এগুলো মুখে বললাম কোথাও বাধা পাবে না। ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির থেকে সৃষ্টি বর্ণর। ধ্বনির থেকে সৃষ্টি কি? বর্ণ। তাহলে ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ।
ধ্বনির প্রতীক, ধ্বনি থেকে সৃষ্টি হয় অবশ্য বর্ণ, মানে ধ্বনি থেকে সৃষ্টি হয় শব্দ, বাট ধ্বনির যে প্রতীক, এই যে এ একটা কি ধ্বনি, এটাকে বর্ণ বলতে পারি, এটা একটা প্রতীক হচ্ছে বর্ণ। যেমন এ বর্ণ কি, এই বর্ণর ক্ষুদ্রতম উপাদান কি, তখন বলবা ধ্বনি। এই একটা বর্ণ, তাহলে ধ্বনির প্রতীককে কি বলা হয়, বর্ণ, মনে থাকে জানি। তারপর হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, মনে রাখবা স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে বলা হয় কার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। স্বরবর্ণকে কি বলা হয়, কার বর্ণ। কার মানে কি, আকার, ঋষিকার, দীঘিকার, এগুলো হচ্ছে স্বরধ্বনি, আর অনুবর্ণ হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। এই যে তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের, এই যে থেকে চলে আসে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম বা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত নামকে বলা হয় অনুবর্ণ। ঠিক আছে, তারপরে আমরা বলবো বাংলা কারবর্ণের সংখ্যা কয়টি। বাংলা কারবর্ণের সংখ্যা হচ্ছে 10টা। কারবর্ণ মানে কি, স্বরবর্ণ। কারবর্ণ মানে কি, স্বরবর্ণ। বাংলা কারবর্ণের সংখ্যা কয়টি, 10টি। আর বাংলা সংখ্যা বর্ণের সংখ্যা কয়টি, এটাও 10টা। কেন 10টা, 0 থেকে 9 কত আসে, 10। তাহলে বাংলা সংখ্যা বর্ণের সংখ্যা কয়টি, 10টি। 0 থেকে 9 জয় কয়টা, মানে 10টা। তাহলে বাংলা সংখ্যা বর্ণের সংখ্যা কয়টি, 10টি। এরপর প্রশ্ন হচ্ছে কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান। ভাষার ক্ষুদ্রতম উপাদানই হচ্ছে ধ্বনি। ধ্বনি থেকে শব্দ তৈরি হয়, শব্দ থেকে কি তৈরি হয়, বাক্য তৈরি হয়। ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য। তাহলে ভাষার ক্ষুদ্র উপাদান কি, সবচেয়ে কম, মানে যেখান থেকে শুরু হয়, ধ্বনি থেকে শুরু হয়। তাহলে সঠিক আনসার ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়, ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার ক্ষুদ্রতম ধ্বনি একককেও বলা হয় ধ্বনি। ঠিক আছে, একই কথা। বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি। তারপর বলা হয়েছে বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি। ঠিক আছে, বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টা, মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলায়া, মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলিয়ে হচ্ছে, মানে যে মৌলিকগুলো সেগুলো হচ্ছে মোট 37টি, মনে রাখবা। তারপরে বাংলা তারপরে হচ্ছে কি বলছে, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি একমাত্র এই যে আবার ওই ও দেখতেছো সবগুলোই বললাম ভিন্ন, শুধুমাত্র আলাদা। তাহলে মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি, মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি বলো তো, এটা তোমাদের SW। মৌলিক ব্যঞ্জনধ্বনি যে জানে না, মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি বলো, 39টি না, 32টি না, কয়টি তাহলে বলো তো, বলো 30টি, মনে রাখবা 30টি। কি পড়লা, যদি না পারো তাহলে ভুল, তাহলে তোমার SSC পরীক্ষা ভুল, কারণ এইগুলো হচ্ছে বেসিক, এগুলো আমরা অনেক আগে পড়েছি, প্রথম পার্ট থেকে আমি ধরতেছি, যদি না পারো খুবই বৃথা। দেখো তারপরে বলেছে ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে, ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে। আরেকটা বলেছে ধনদত্তক লিখিত রূপকে কি বলে, অক্ষর, বর্ণ, বর্ণমালা, চিহ্ন। কি বলছে, ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে, অবশ্যই বর্ণ বলে। কি বলে, বর্ণ বলে, মনে রাখবা। তারপর একটা প্রশ্ন দেখো, কতগুলা বোর্ডে আসছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়। কি বলা হয় বলো, ফলা বলা হয়। কি বলা হয়, ফলা বলা হয়, মনে থাকে জানি। এখন মজার বিষয় হচ্ছে আমি আর কোনো MCQ করাবো না। কেন করাবো না, কারণ তোমাদের কাজই হবে তোমাদের যে পরিচ্ছেদগুলো রয়েছে সেই পরিচ্ছেদ থেকে বইয়ের সকল অনুশীলনী MCQ পুরো মুখস্থ করে যাওয়া। বুঝে তো পড়বাই, ফার্স্টে হচ্ছে বোঝা, তারপর যদি মনে না থাকে ঠোঁটস্থ করা, বারবার বইয়ের অনুশীলনীগুলো পড়বা। এই বইয়ের অনুশীলনী থেকে মোট 15টা কোশ্চেন তোমাদের বোর্ড এক্সামে আসবে, আর বাকি 15টা আসবে বিগত বছর বোর্ডে যেগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে, যেগুলো বারবার বোর্ডে আসছে সেগুলো থেকে। সো তোমাদের গাইড আছে, সেই গাইড থেকে তোমরা পড়ে নিবা। আর আমি এতক্ষণ এগুলো চর্চা করলাম কেন, দেখলাম যে তোমরা নিজেরা কতটুকু পারো। তোমরা তো বুঝতেছো যে তুমি কতটুকু পারো। যদি আমি যেগুলো MCQ করেছি সেগুলো পারো, তাহলে মনে করবো আসলে তোমার প্রিপারেশন বেস্ট। আর যদি না পারো তাহলে ধুমায়া পারো। বুঝছো কেন MCQগুলো নিলাম, তোমাদের জাজ করার জন্য। ওকে, ভালো থাকো, দোয়া রইল তোমাদের জন্য।